আজ আমরা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশির মাত্রা এবং মাত্রাগত বিশ্লেষণ এর যে ফার্স্ট টপিক ডাইমেনশনাল অ্যানালাইসিস এটা নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারের একটা অংশ তোমরা ক্লাস 9-এ পরিমাপ, স্কেলার রাশি, ভেক্টর রাশি ওই চ্যাপ্টারে পড়েছিলে। একটু রিক্যাপ করে নিই। তোমরা জানো যে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস কাকে বলে। যে সমস্ত রাশির একক অন্য এককের উপর নির্ভরশীল নয় এবং এই সমস্ত একক দিয়ে কিছু ভৌত রাশির একক বানানো যায়। একে মৌলিক একক পেয়েছিলাম, যেমন ভর, দৈর্ঘ্য, সময়। এছাড়াও আরও কয়েকটা মৌলিক একক আছে, যেমন তোমরা এগুলো পড়েছ হয়তো: তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য ইত্যাদি। আর লব্ধ একক কোনগুলো? না, এই মৌলিক এককের সমন্বয়ে যে সমস্ত একক তৈরি করা যায় তাদেরকে আমরা কি বলবো? লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। আর এই লব্ধ এককগুলো মৌলিক একককে ইউজ করে কিভাবে বানাচ্ছি, মানে কোনো মৌলিক একককে দুবার, কোনোটাকে তিনবার, কোনোটাকে একবার। তার মানে কত পাওয়ার ইউজ করছো, মৌলিক এককের কতগুলো পাওয়ার নিয়ে তুমি লব্ধ একক তৈরি করছো, সেই ঘাতকেই আমরা বলবো ডাইমেনশন বা মাত্রা। ফর এক্সাম্পল, পড়েছো তোমরা বেগের মাত্রা। তাহলে বেগের ফর্মুলাটা কী পড়েছিলাম? সরণ বাই সময়। সরণের মাত্রা কী হয়? এর মধ্যেই আছে লেংথ। সময়ের মাত্রা কী হবে? টি। এখানে তুমি লেংথকে একবার আর টিকে একবার ইউজ করেছো, তাই পাওয়ারে কত আছে দেখো, L⁻1। আর যেহেতু টি নিচে আছে তাই T⁻⁻1 হয়েছে। একইভাবে ত্বরণের মাত্রা কী পেয়েছিলে? বেগের পরিবর্তন বাই সময়। এখন বেগের পরিবর্তন মানে কি? L⁻1 আর সময় টি, তাহলে মাত্রা কত? L⁻²। তার মানে এখানে লেংথকে তুমি একবার ইউজ করেছো আর টাইমকে তুমি দুবার ইউজ করেছো, সেটা নিচে বলে এটা -2 হয়েছে। ঠিক একইভাবে তুমি আরও অনেক ভৌত রাশির মাত্রা নির্ণয় করেছো ক্লাস 9-এ। বলের মাত্রা কী ছিল? ভর ইন্টু ত্বরণ। এখন ভরের মাত্রা এম আর ত্বরণের মাত্রা এইটা মাল্টিপ্লাই করে আসছে mL⁻²। কার্যের মাত্রা কী পেয়েছিলাম? বল এবং সরণের মাত্রা গুণফল। তাহলে বলের মাত্রা যদি mL⁻² হয়, সরণের মাত্রা যদি এল হয়, তাহলে এদেরকে মাল্টিপ্লাই করলে কি আসবে? mL²T-2। একইভাবে চাপের মাত্রা কি জানো? বল বাই ক্ষেত্রফল। তোমাকে আগে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এর ফিজিক্সটা কী ছিল? চাপ মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল। তাহলে এইটা তোমাকে মনে রাখতেই হবে, এটা না রাখলে তুমি মাত্রা বের করতে পারবে না। তাহলে বলের মাত্রা mL⁻² আর ক্ষেত্রফল L², তাহলে এটা কত আসবে? mL-1 T-2। এবং লাস্ট ক্ষমতা। ক্ষমতা কি? কার্য বাই সময়, মানে একক সময়ে তুমি কতটা কার্য করছো। তাহলে কার্যের মাত্রা কি জানা আছে? mL²T-2 বাই টাইম টি, তার মানে mL²T-3। তার মানে এখানে কী কী ইউজ করেছি? মাস ইউজ করেছো, লেংথ ইউজ করেছো দুবার, আর টাইম 3বার ইউজ করেছো। মানে কোন কোন mLT একে কতবার ইউজ করছো সেটা দেখো তার পাওয়ারে লেখা আছে। এটাকে আমরা বলছি মাত্রিক সংকেত বা ডাইমেনশনাল ফর্মুলা। এবার আমরা ক্লাস 11-এর মূল টপিকে ঢুকে পড়ি। প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি বা সমমাত্রিকতার নীতি। সমমাত্রিকতার নীতি মানে কি? না, কোনো একটা সমীকরণ সেটা যদি ঠিক বা সত্য হতে হয়, তাহলে সমীকরণের LHS মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোকেই একই মাত্রা সম্পন্ন হতে হবে। অর্থাৎ সমীকরণের প্রত্যেকটা সাইডের মাত্রা এক হতে হবে। শুধু তাই নয়, এখানে মনে করো যোগ বা বিয়োগ চিহ্ন দেওয়া আছে, সেখানে প্রত্যেকটা পদের মানে প্রত্যেকটা টার্ম এরও ডাইমেনশন একই হতে হবে। তুমি নিশ্চয়ই জানো, আমি যদি বলি যেখানে 10 কেজি প্লাস 2 সেকেন্ড সমান 12 মিটার, এটি সম্ভব? আমি এখানে কেজির সঙ্গে সেকেন্ড যোগ করতে পারি না, কেজির সঙ্গে কেজি যোগ করতে পারা যায়। 10 কেজি প্লাস 2 কেজি মানে 12 কেজি। তার মানে এদের প্রত্যেকটা পদের মাত্রা কী হতে হবে? একই হতে হবে। যদি এটা মাস হয় তাহলে এটাকেও মাস হতে হবে, এটাও মাস হবে। যদি এটা টাইম হয়, এটাও টাইম, এটাও টাইম, অ্যান্ড সো অন। তাহলে দেখে নাও, প্রতিটি পদের মাত্রা একই হতে হবে, তার ডাইমেনশন অফ ইচ টার্ম উইল বি সেম। এটা কি কি অ্যাপ্লিকেশন আছে, মানে যে শিখলাম কি কাজে লাগবে, এর কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা আলোচনা করছি। ফার্স্ট, চেকিং অফ কারেক্টনেস অফ ইকুয়েশন। মানে কোনো একটা ইকুয়েশন মনে করে দেওয়া আছে, ওটা কি ঠিক না ভুল আমরা যাচাই করবো কী করে? ফর এক্সাম্পল, T = 2π√L/g, যেখানে টিটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল, এল কার্যকর দৈর্ঘ্য, জি অভিকর্ষীয় ত্বরণ। তোমরা এই সমীকরণটা হয়তো পড়েছো, আবার নাও পড়ে থাকতে পারো। এটা আসলে কোত্থেকে এসছে না, একটা পেন্ডুলামকে, সরল দোলককে তুমি যদি দুলিয়ে দাও,
তাহলে দেখা যাবে এটা তো এরকমভাবে দুলতে থাকবে সবসময়। তাহলে এর যে পর্যায়কাল, এই পর্যায়কালে যে ফর্মুলা সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√L/g, যেখানে জি অভিকর্ষ যে ত্বরণ আর এল হচ্ছে এই সুতোটার দৈর্ঘ্য, বা ভালো করে বলতে গেলে ইফেক্টিভ লেংথ, কার্যকর দৈর্ঘ্য, মানে সেন্টার পর্যন্ত এই ববটার। তাহলে দেখে নিই এই সাইডটার ডাইমেনশন কি। দেখো 2π একটা কনস্ট্যান্টে কোনো ডাইমেনশন আমরা এখানে নিচ্ছি না, নেই। 2π আবার ডাইমেনশন কি, তো সংখ্যা একটা। তাহলে এল এর ডাইমেনশন কী হবে? এল। জি মানে ত্বরণের ডাইমেনশন আমরা একটু আগে পড়লাম, LT-2, তার আবার রুট। তাহলে কেটে কুটে দেওয়া কত আসছে? অনলি টি মানে কি? সময়। আর রাইট হ্যান্ড সাইডটা তো হলো সময়, আর লেফট হ্যান্ড সাইডে কী আছে? সময়ই তো আছে। তার মানে এই দুটো ইকুয়েশন ঠিকঠাক। এছাড়া আর কি কাজে লাগে এই অ্যাপ্লিকেশন দেখে না একটা। সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ইউনিট কনভার্সন। তার মানে তুমি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ইউনিটে কনভার্ট করতে পারো। যেমন মনে করো 1 নিউটন সমান কত ডাইন, এটা বলবো কি করে? ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে এই নিউটন, ডাইন এগুলো কোন ভৌত রাশির একক বা কোন কোয়ান্টিটি ইউনিট, ফোর্স। তার ডাইমেনশন কী হয়? MLT-2। তার মানে 1 নিউটনকে আমরা কি লিখতে পারি? এম মানে কি? 1 কেজি, এল মানে কি? 1 মিটার, T-2 মিনস 1 সেকেন্ড মাইনাস 2। একইভাবে যদি আমরা সিজিএসে করি তাহলে 1 ডাইন মানে কত লিখব? 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেকেন্ড মাইনাস 2। দেখো সেটা লিখেছি। এবার 1 নিউটন বাই 1 ডাইন এদেরকে ডিভাইড করে দাও, তাহলে কি আসছে? 1 কেজি বাই 1 গ্রাম ইন্টু 1 মিটার বাই 1 সেন্টিমিটার, 1 সেকেন্ড মাইনাস 2 বাই 1 সেকেন্ড মাইনাস 2। এটা তো কেটে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো। এখন একই ইউনিটে কনভার্ট করো। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম ডিভাইড বাই 1 গ্রাম। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। তাহলে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত এলো? একের পিঠে 1 2 3 4 5, 10⁵। তার মানে 1 নিউটন ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করলে কী পাবো? 10⁵ ডাইন পাবো। তোমরা এই একইভাবে এই প্রসিডিওর মেনটেন করে 1 জুল ইকুয়াল টু কত আর্ক বের করতে পারো। সেখানে কিন্তু এই ডাইমেনশনটা কার নেবো? ওয়ার্কের নেবো, কারণ এটা ওয়ার্কের ইউনিট। ওয়ার্কের ডাইমেনশন নেবো কত হয়? ML²T-2 হবে তখন। এটা নিজেরা বাড়িতে করে দেখো। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে যে কোনো ইকুয়েশনে যদি কোনো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি থাকে তার ডাইমেনশন কী করে মাপবো আমরা, বা মেজার করবো না, বলো ডিটারমিন করবো কী করে? সমীকরণে থাকা কোনো ধ্রুবক রাশির মাত্রা নিরূপণ করব। ফর এক্সাম্পল ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কোনো ইকুয়েশনে AT প্লাস B/T+C। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে বেগ, আর টি হলো সময়, টাইম, ভেলোসিটি আর টাইম। তাহলে ABC এই যে তিনটে কনস্ট্যান্ট কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, এদের কোনো ডাইমেনশন আছে কি না কী করে বলবো? ফার্স্ট আমাদের প্রিন্সিপাল অফ হোমোজিনিটি বা সমমাত্রিকতার নীতি কি বলল? যে তুমি যদি এই AT আর B/T+C এই দুটো টার্মকে যোগ করতে চাও, তাহলে এই AT আর B/T+C এই দুটো টার্মের ডাইমেনশন একই হতে হবে, এবং এদের যোগ করলে যে ভি পাচ্ছি তারও ডাইমেনশন এদের সঙ্গে সমান হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ভি এর ডাইমেনশন, AT এর ডাইমেনশন আর B/T+C এর ডাইমেনশনগুলো একই। তার মানে তোমাকে দেখতে হবে কি যে প্রত্যেকটা টার্মের ডাইমেনশন যেন একই হয়। তাহলে এখন এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি কি লিখতে পারো? ভি এর ডাইমেনশন মানে তো AT ডাইমেনশন, এর ডাইমেনশন কত আসবে? ভি এর ডাইমেনশন ডিভাইডেড বাই টি এর ডাইমেনশন। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে কি পাচ্ছি? ডাইমেনশন অফ এ ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি বাই ডাইমেনশন অফ টি। এখন ডাইমেনশন অফ ভি তোমাদের জানা আছে LT-1, আর টাইমের ডাইমেনশন কত? টি। দেয়ারফর ডাইমেনশন অফ এ বিকামস LT-2। তাহলে এটা এ পেয়ে গেলাম, আগেই সি পেয়ে বসে আছো। এবার দেখো বি এর ডাইমেনশন কোথায় পাবো? আরেকটা ইকুয়েশন এখানে লুকিয়ে আছে, ভি এর ডাইমেনশন ইকুয়াল টু B/T+C, এই পুরোটা ডাইমেনশন দেখতে পাচ্ছ। তাহলে আমরা লিখতে পারি ভি এর ডাইমেনশন ইকুয়াল টু আচ্ছা T+C মানে তো টি হবে, মানে টাইমের সাথে টাইম যদি অ্যাড করি তাহলে অ্যাডিশনের পরে যে যোগফলটা পাবো সেই অ্যাডিশন করলে কি টাইম পাবো, তাহলে B/T। অতএব বি এর ডাইমেনশন কত আসবে? ভি ইন্টু টি, দ্যাট ইজ VT। তাহলে ভি এর ডাইমেনশন কত? LT-1 অ্যান্ড টাইমের ডাইমেনশন টি, therefore dimension of B becomes only L। তাহলে এইভাবে এই প্রসিডিওরে আমরা কি করতে পারি? যে কোনো কনস্ট্যান্টের ডাইমেনশন আমরা বের করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল 2 দিয়েছি। যদি এরকম থাকে যে T ইকুয়াল টু √AX প্লাস বি আর রুটের বাইরে প্লাস সি, যেখানে টিটা টাইম আর এক্সটা হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এক্ষেত্রে কী করব? নিয়ম একই আছে আমাদের। দেখো এইখানে এই ইকুয়েশনের টার্ম কটা? এইটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এই দুটো টার্মকে অ্যাড করে তুমি টি পাচ্ছ। তার মানে √AX প্লাস বি এর ডাইমেনশন
সি এর ডাইমেনশন এটা তো ইকুয়াল হবেই, এবং এদের যোগ করে যে টিটা পাচ্ছি সেই টি এর ডাইমেনশনটা এদের প্রত্যেকটার সঙ্গে কী হবে, একই হবে। তার মানে দেখো লিখেছি ডাইমেনশন অফ টি মানে এইটা ইজ ইকুয়াল ডাইমেনশন অফ দিস ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ দিস, এটা তোমাদের স্টার্টিং লাইন। এবার এর মধ্যে তো অনেকগুলি ইকুয়েশন ঢুকে আছে, একটা একটা করে বের করো। তাহলে দেখো ডাইমেনশন অফ টি যদি রুট আন্ডার এক্স প্লাস বি এর ডাইমেনশন হয়, তার রুটটা যদি তুলে দিই তাহলে যদি স্কোয়ার করতে হবে। তার মানে এ এক্স প্লাস বি এর ডাইমেনশন কত হবে, টি স্কোয়ার, দ্যাট ইজ টি স্কোয়ার লিখেছি। আবার দেখো তাকি এ এক্স প্লাস বি দিচ্ছে তোমাকে টি স্কোয়ার, তার মানে এ এক্স এর ডাইমেনশন কী হবে, টি স্কোয়ার, বি এর ডাইমেনশন কী হবে, টি স্কোয়ার। দেখো এ এক্স এর ডাইমেনশন লিখেছি টি স্কোয়ার, দেয়ারফর এ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার বাই এক্স, আর এক্সটা তো ডিস্টেন্স, তার মানে এল, তাহলে এল তো নিচে আছে, দ্যাট ইজ এল ইনভার্স আর টি স্কোয়ার, এল ইনভার্স টি স্কোয়ার। আর এখানে কি পাচ্ছ, যদি বলা হয় বি এর ডাইমেনশন কী হবে, বি তো ডাইরেক্ট দেখতে পাচ্ছি, বি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে বি এর ডাইমেনশন কত হবে, টি স্কোয়ার হয়ে গেল। নাও এটা প্লাস হতো। আর লাস্ট সি এর ডাইমেনশন, সি এর ডাইমেনশন তো আগেই দেখতে পাচ্ছি, সি এর ডাইমেনশন তো টি এর সঙ্গে ইকুয়াল হবে, তো প্রথমেই দেখতে পেয়েছো সি এর ডাইমেনশন টি এর সঙ্গে সমান, তাহলে তিনটে ডাইমেনশন আমরা পেয়ে গেলাম। এবার আমরা আলোচনা করব আমাদের লাস্ট অ্যাপ্লিকেশন, মানে ডাইমেনশন অ্যানালিসিসের লাস্ট অ্যাপ্লিকেশন। এটা সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। মনে করো তুমি আঙুলে সুতো দিয়ে একটা পাথরকে বেঁধে ঘোরাচ্ছ, কত স্পিডে ঘোরাচ্ছ, ভি স্পিডে ঘোরাচ্ছ। এই পাথরটার ভর কত আছে এম, এবং সুতোর দৈর্ঘ্য কত নিয়েছো আর। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই পাথরটা তো ছিটকে বেরিয়ে যেতে পারতো, কিন্তু তুমি এই সুতো দিয়ে টেনে রেখেছো, তা তুমি যে বল প্রয়োগ করছো এফ, তার মান কত বা তার রাশিমালা কত, বা বলতে পারি যে এটার যে কেন্দ্র বহির্মুখী যে বল বা কেন্দ্র থেকে যে বাইরে ছিটকে যাওয়ার জন্য যে বলটা দায়ী তার রাশিমালা কী। দেখো এটা তোমরা বৃত্তীয় গতি চ্যাপ্টারে এটা ডিটেলস পড়বে, কিন্তু এইখানে আমরা ডাইমেনশন অ্যানালিসিস এটা বের করব। কী করে করব দেখো, এখানে প্রথমেই তোমার কাজ এফ যার রাশিমালা বের করছি তাকে বাঁ দিকে রাখবো, আর এই রাশিমালাটা বা এই রাশিটা যে যে রাশির উপর নির্ভর করতে পারে বলে তোমার মনে হচ্ছে তাদেরকে আমরা এই এক্স ওয়াই জেড এই পাওয়ার দিয়ে উন্নীত করব। এটা উদ্দেশ্যটা কি, মনে করো তুমি বললে যে এফটা এম স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হবে, কেউ বললো না এটা এম কিউব হবে, তখন এম এর পাওয়ার কত হবে সেটা অজানা, সেটাই আমরা এখানে নিরূপণ করার চেষ্টা করছি। তাহলে এখানে কার কার উপর ডিপেন্ড করছে, এম, ভি এবং আর। তাই লিখেছি এম টু দি পাওয়ার এক্স যখন ভি আর স্থির, ভি টু দি পাওয়ার ওয়াই যখন এম আর স্থির, আর টু দি পাওয়ার জেড যখন এম ভি স্থির। এটা তোমার স্টেপ 1। তাহলে যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশনের নিয়ম অনুসারে তোমরা কি লিখতে পারো যে এ প্রপোর্শনাল টু এই তিনটে প্রোডাক্ট, এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। এখন কে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, এই সমানুপাতিক ধ্রুবক, এটা তোমরা আগেও করতে। তাহলে এই কেটা আমরা কী বলবো, মাত্রাহীন ধ্রুবক, এর কোনো ডাইমেনশন নেই। এবার আসবো স্টেপ 2। তুমি যে সমস্ত ভৌত রাশিগুলো এখানে লিখেছো তাদের প্রত্যেকটা মাত্রা তোমার জানা আছে বা মনে রাখতে হবে। এখানে এফ, তাহলে এফ এর মাত্রা কত, প্রত্যেকটা ডাইমেনশন বসাও এই ইকুয়েশনে। এফ এর ডাইমেনশন এম এল টি মাইনাস 2, এম এর ডাইমেনশন অনলি এম, ভি মানে ভেলোসিটি মানে এল টি মাইনাস 1, আর মানে লেংথ, এই যে লেংথ বলছো মানে সুতো দৈর্ঘ্য, এটা এল, এল টু দি পাওয়ার জেড। এবার প্রত্যেকটা ডাইমেনশন যেটা লিখলে তুমি এবার একটা বক্সের মধ্যে আনার চেষ্টা করো, মানে এখানে এম আছে, আর কোনো জাতে এম আছে না, নেই, তাহলে এম টু দি পাওয়ার এক্স। এল এইখানে একটা আছে, এল টু দি পাওয়ার ওয়াই আছে, আর এখানে এল টু দি পাওয়ার জেড আছে, তাহলে মোট কত হলো এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। আর টি টু দি পাওয়ার কত আসবে, মাইনাস ওয়াই। তাহলে একবার লিখলাম, মানে বারবার এম এল টি আবার এল রাখা যাবে না, এটা একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। এবার সমমাত্রিকতার নীতি তোমার কি বলেছে, যে ইকুয়েশনের বাঁ দিক এবং ডান দিক যদি সমান হতে হয় তাহলে এদের প্রত্যেকটা পাওয়ারগুলো কী হতে হবে, একই হতে হবে। তাহলে এখানে যদি এক্স থাকে তাহলে এখানে পাওয়ার কত হচ্ছে 1, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 1। তার মানে আমরা কম্পেয়ার করছি এদের ঘাতগুলোকে, এদের পাওয়ারগুলোকে। এখানে এম এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, তো 1 ইজ ইকুয়াল টু কত এক্স, তাহলে লিখেছি দেখো এক্স ইকুয়াল টু 1। এখানে এল এর পাওয়ার কত আছে, ওয়াই প্লাস জেড, তার মানে ওয়াই প্লাস জেড, আর এখানে এল এর পাওয়ার কত আছে 1, তার মানে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হবে 1। টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে মাইনাস 2। তাহলে এইটাকে আমরা এবার সলভ করবো, তিনটে সাইমালটেনিয়াস ইকুয়েশনকে সলভ করতে তোমরা শিখেছো। এক্স 1 আগেই পেয়ে গেছি,
ওয়াই প্লাস জেড 1 মাইনাস ওয়াই 2 মাইনাস 2, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে 2। এখন এক্স ওয়াই দুটি পাওয়া হয়ে গেছে। এই ইকুয়েশনটাতে তুমি যদি ওয়াইটা পুট করে দাও তাহলে জেডের ভ্যালু কত আসবে দেখে নাও, -1। তাহলে এখন যে এক্স ওয়াই জেডের যে ভ্যালুটা পাচ্ছ, স্টেপ 4-এ কী করবে, এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছ এই ইকুয়েশনে তুমি প্রত্যেকটা পাওয়ারের ভ্যালু বসিয়ে দাও। তাহলে কত লিখবে, এফ ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার 1 ভি স্কোয়ার, আর জেড কত -1 মানে আর টু দি -1। দ্যাট মিনস এফ ইকুয়াল টু কত আসবে, কে এম ভি স্কোয়ার বাই আর। এইভাবে তোমরা যে কোনো রাশিমালা প্রতিষ্ঠা করতে পারবে। তোমরা যদি মনে করো যে আমরা এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো ইকুয়েশন ফিজিক্সের প্রতিষ্ঠা করতে পারবো, না, সেটা কিন্তু সম্ভব নয়। এই প্রসিডিওরের কিছু লিমিটেশন আছে। দেখো কী কী লিমিটেশন আছে বা তুমি কী কী পারছো না করতে। যদি তুমি এখানে কে এর মানটা জানতে যাও যে কে এর মান কত, তুমি কিন্তু সেটা জানতে পারো নি, আলটিমেট আনসারে কিন্তু তোমার কে এর মানটা বেরিয়ে আসেনি। নেক্সট, তুমি এফটা কার কার উপর নির্ভর করছে এটা না জানলে কিন্তু সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারবে না। না, মনে করো এখানে আর একটা রাশি টি এর উপর নির্ভরশীল হতে পারতো, তো যে কত সময় ধরে ঘুরছে তার উপর নির্ভর যদি করতো, মানে একটা টাইম টি যদি আসতো, তার মানে তুমি ধরলে এম ভি আর এর উপর এফটা ডিপেন্ড করে, সেইটা গেস করে তুমি এটা প্রতিষ্ঠা করলে, তার মানে এটা আগে থেকে জানা থাকতে হবে তোমাকে। নেক্সট, তিনটের বেশি যদি তুমি রাশি নিয়ে নাও, মনে করো এখানে এম ভি আর এই তিনটে রাশির উপর ডিপেন্ড করছে, যদি চারটে রাশির উপর ডিপেন্ড করতো তাহলে কিন্তু তুমি এটা বের করতে পারতে না, কারণ তোমার আলটিমেট প্রসিডিওরে এম এল টি এই তিনজনের পাওয়ার তুমি ইউজ করেছো, মানে তিনটে পাওয়ারকে তুমি মনে পড়ছে তো যে এক্স ইকুয়াল টু 1 বলেছিলাম, ওয়াই প্লাস জেডটা 2 বলেছিলাম, তার মানে কি তুমি যে ইকুয়েশনটা পেয়েছিলে তার কটার পাওয়ার ইকুয়েট করেছিলে, এম এর পাওয়ার, এল এর পাওয়ার, টি এর পাওয়ার, তোমার তিনটে ইকুয়েশন পেয়েছিলে। তাই এখানে যদি তোমার চারটে ভ্যারিয়েবল থাকে, সেখানে তো তোমার তিনটে ইকুয়েশন দিয়ে তুমি চারটে ভ্যারিয়েবল বের করতে পারবে না। ওকে, আর কি, যদি কোনো সমীকরণে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে, তোমাদের এই সমীকরণটা জানা আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs, এই ধরনের ইকুয়েশন কিন্তু তুমি এই পদ্ধতিতে প্রতিষ্ঠা করতে পারবে না। কিন্তু হ্যাঁ, এটা ইকুয়েশনটা কারেক্ট কিনা বা সত্যতা যাচাই করতে তুমি পারবে। সেই প্রত্যেকটা পদের মাত্রা বের করে দেখলাম যে ইকুয়েশনটা ঠিক আছে কিনা, সেটা বের করতে পারা যাবে। আবার যদি কোনো সমীকরণে মনে করো একই রাশি একাধিকবার আছে, যেমন তোমরা কুলম্বের সূত্র পড়েছো এফ ইকুয়াল টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, নিউটনের মহাকর্ষের সূত্র পড়েছো এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, এখানে দেখো কিউটা দুবার আছে, এমটা দুবার আছে, এই ধরনের সমীকরণ কিন্তু তুমি এখানে প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ এখানে তুমি এম এর পাওয়ার এক্স ধরবে, m2-র পাওয়ার ওয়াই ধরবে, আর সেটাতে এক্স ওয়াই মান বের করা সম্ভব না। তেমন এই ধরনের ইকুয়েশন তুমি প্রতিষ্ঠা করতে সমস্যায় পড়বে। আর কি, যদি ট্রিগোমেট্রিক বা এক্সপোনেনশিয়াল ফাংশন সমীকরণে থাকে, তবে তারও প্রতিষ্ঠা সম্ভব নয় কিন্তু। যেমন মনে করো n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা তোমরা ভবিষ্যতে তেজস্ক্রিয়তা চ্যাপ্টারে পড়বে। আবার x ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এটাও তোমরা সরল দোলগতি চ্যাপ্টারে পড়বে। তাহলে এখানে সাইন ফাংশন আছে, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, এইগুলো সত্যতা যাচাই করতে পারবো, এগুলো কারেক্ট কিনা যাচাই করতে পারবো, কিন্তু এই সমীকরণটা এই পদ্ধতি অবলম্বন করে প্রতিষ্ঠা করতে পারবো না। নেক্সট, কোনো ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট কিনা জানা যায়, তবে সেটা অ্যাবসলিউটলি কারেক্ট কিনা জানা সম্ভব নয়। মানে তুমি ডাইমেনশন দ্বারা ইকুয়েশন পুট করে কিছু বের করলে, কিন্তু সেখানে যদি আরও কোনো রাশির ডিপেন্ডেন্স থেকে যায়, সেটা তো বের করা যাবে না। তার মানে ওটা যে ঠিকঠাক হলো কিনা সঠিক অর্থে অ্যাবসলিউটলি সেটা বলা খুব মুশকিল। আবার একই ডাইমেনশনের রাশি যদি কোনো সমীকরণে থেকে যায়, মনে করো ইলাস্টিক মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক আর চাপ, এদের দুটোর মাত্রা তো একই। এবার মনে করো কোনো সমীকরণে দুজনই আছে, সেক্ষেত্রে সমীকরণ প্রতিষ্ঠা করা একটু সমস্যার মধ্যে পড়তে হবে আমাদের। অর্থাৎ এই সমস্ত সীমাবদ্ধতার জন্য এই পদ্ধতি দিয়ে আমরা সব রকম সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি না। এর পরবর্তী ভিডিওতে আমরা এরর ক্যালকুলেশনটা জানবো কীভাবে করতে হয় এবং কিভাবে আমরা সিগনিফিক্যান্ট ফিগার বের করতে হয় সেটা জানবো।